নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো রুশ দেশের উপকথা থেকে পাঁচটি ছোট গল্প। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি প্রথম গল্প, শেয়াল আর সারস। শেয়াল আর সারসে খুব ভাব। একদিন শেয়াল ভাবল সারসকে নেমন্তন্ন করা যাক। বলল, এসো সই, এসো আমার বাড়িতে, নেমন্তন্ন রইল। সারস তো নেমন্তন্ন খেতে গেল। শেয়াল করল কি, সুজির পায়েস রান্না করে রেকাবে ঢেলে যত্ন করে অতিথিকে খেতে দিল। খেয়ে নাও সই, বন্ধু আমার, নিজে হাতে রান্না করেছি। সারস লম্বা ছুচলো ঠোঁট দিয়ে কেবলই ঠোকর মারে, কিছুই আর গলায় ওঠে না। ইতিমধ্যে চেটে পুটে সব পায়েস নিজেই শেষ করে দিল শেয়াল। খেয়ে দিয়ে বলল, কিছু মনে করো না সই, পাতে দেবার মতো আর কিছু নেই। সারস জবাব দিল, ঠিক আছে, ঢের খেয়েছি, অনেক ধন্যবাদ। এবার তুমি এসো আমার বাড়ি, একসঙ্গে খাওয়া যাবে। পরদিন শেয়াল গেল সারসের বাড়ি। সারস চমৎকার ঝোল রান্না করেছিল। লম্বা সরু মুখ একটা কলসিতে করে তা খেতে দিল শেয়ালকে। খাও সই, খেয়ে নাও। এই সব, আর কিন্তু কিছু নেই। কলসির মধ্যে শেয়াল মুখ ঢোকাতে চেষ্টা করলো। এদিক থেকে এগোয়, ওদিক থেকে এগোয়, একবার চাটে, একবার শোকে, কিন্তু এক ঢোকও খেতে পারল না। কলসির মধ্যে মাথা আর ঢোকে না। ঠোঁট ঢুকিয়ে সারস কিন্তু সব খেয়ে শেষ করে দিল। বলল, কিছু মনে করো না সই, পাতে দেবার মতো আর কিছু নেই। শেয়াল দুঃখে মরে। ভেবেছিল 7 দিনের খাওয়া খেয়ে নেবে, তার বদলে ঘরে ফিরল থোতা মুখ ভোঁতা করে। যেমন কর্ম তেমন ফল। সেই থেকে শেয়াল সারসের বন্ধুত্ব ঘুচে গেল। শেষ হলো প্রথম গল্প। এবার পড়ি দ্বিতীয় গল্প, কেঠো পা ভালুক। এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। বুড়ো বুড়ি কিছু শালগম লাগিয়েছিল। ভালুক এসে তা চুরি করে খেত। বুড়ো ক্ষেত দেখতে গিয়ে দেখে কে যেন শালগম উপড়ে চারিদিকে ছড়িয়ে রেখেছে। বুড়ো বাড়ি এসে বুড়িকে সব বলল। বুড়ি বলল, কিন্তু কে এ কাজ করলে? মানুষ হলে শালগমগুলো উপড়ে নিয়ে পালাতো। যত নষ্টের গোড়া ওই ভালুকটারই কাজ। যা বুড়ো, চোরের উপর নজর রাখিস। বুড়ো একটা কুড়ুল নিয়ে চলল, সারা রাত পাহারা দেবে। বেড়ার পাশে চুপটি করে পড়ে রইল বুড়ো। হঠাৎ দেখে একটা ভালুক এসে শালগমগুলো উপড়োতে লাগলো। তারপর বোঝা করে শালগম নিয়ে বেড়া টপকাতে যাবে, অমনি বুড়ো লাফিয়ে উঠে কুড়ুল ছুঁড়ে ভালুকের একটা ঠ্যাং কেটে নিয়ে লুকিয়ে পড়ল। ভালুকটা ডাক ছেড়ে 3 পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকে চলে গেল। কাটা ঠ্যাংটা নিয়ে বুড়ো চলে এলো বাড়িতে। বলল, এই নে বউ, রান্না করিস। বুড়ি সেটার ছাল ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দিল। তারপর ছাল থেকে লোম ছাড়িয়ে নিয়ে ছালটা পেতে বসে লোম পাকিয়ে পশম বানাতে লাগলো। বুড়ি পশম বনে আর ভাল্লুকটা এদিকে একটা কাঠের পা তৈরি করে বুড়ো বুড়ির উপর শোধ তুলবে বলে বেরিয়ে পড়ল। ভালুক হাঁটে, কাঠের পা খটখটায়, নিজের মনে গজগজায়, গুরুর গুরুর গুরুক, আমি কেঠো পা ভাল্লুক, চারিদিকে সব ঘুমিয়ে, আমি চলি শুধু খুঁড়িয়ে। বুড়ি হোতা ওই জাগছে, আমার গায়ের ছাল পেতে বসে লোম দিয়ে সুতো কাটছে। স্পর্ধা দেখছো বুড়িটার? আমারই পায়ের মাংস রাঁধছে, বসে বসে খাবে বুড়ো তার।
বুড়ি শুনতে পেয়ে বলল, বুড়ো, ও বুড়ো, দৌড়টা দিয়ে দে, ভালুক আসছে। ভালুকটা কিন্তু ততক্ষণে ভিতরে ঢুকে গেছে। দরজা খুলে গড়র গড়র করে বলল, গড়র গড়র গুড়ুক, আমি কেঠো পা ভালুক, চারিদিকে সব ঘুমিয়ে, আমি চলি শুধু খুঁড়িয়ে, বুড়ি হতা হয়ে জাগছে, আমার গায়ের ছাল পেতে বসে লোম দিয়ে সুতো কাটছে, স্পর্ধা দেখছো বুড়িটার, আমারই পায়ের মাংস রাঁধছে, বসে বসে খাবে বুড়ো তা। বুড়ো বুড়ি তো ভয়ে মরে, বুড়ো মাচার উপরে গামলার তলায় গিয়ে লুকিয়ে রইল, বুড়ি চুল্লির উপর। ভালুকটা ঘরে ঢুকে এখানে খোঁজে সেখানে খোঁজে, খুঁজতে খুঁজতে পা ফসকে একেবারে তলকুঠুরিতে। তখন পাড়াপড়শি সব দৌড়ে এসে মেরে ফেললো ভালুকটাকে। শেষ হলো দ্বিতীয় গল্প। তৃতীয় গল্প শুরু করি। চাষি আর ভালুক। এক চাষি একদিন বনে গেল শালগম বুনতে। চাষি লাঙল চালাচ্ছে, এমন সময় এক ভালুক এসে হাজির। চাষি, আমি তোর হাড় গুড়িয়ে দিই। না ভালুক দাদা, হাড় গুড়িয়ে দিও না, তার চেয়ে বরং এসো আমরা দুজনে মিলে শালগম বুনি, আমি কেবল গোড়াটা নেব, তোমায় ডগাটা দেব। ভালুক বলল, তা বেশ, কিন্তু বাপু যদি ঠকাও তাহলে আমার চোখে পড়লে আর নিস্তার পাবে না। এই বলে ভালুক চলে গেল ঘন বনের মধ্যে। এদিকে শালগমগুলো বড় হলো। শরৎকাল, চাষি চলল শালগম তুলতে। ভালুকটাও অমনি ঘন বন থেকে বেরিয়ে এলো। বলল, শালগম ভাগ করো চাষি, আমার পাওনা দাও। ঠিক আছে ভালুক দাদা, গোড়া আমার, ডগা তোমার। চাষি ভালুককে কেবল পাতাগুলো দিল আর নিজে শালগমগুলো গাড়ি বোঝাই করে নিয়ে গেল শহরে বেচতে। পথে ভালুকের সঙ্গে দেখা। কোথায় যাচ্ছ চাষি? এই শহরে যাচ্ছি ভাই, গোড়াগুলো বেচতে। দেখি তোমার গোড়াগুলো কেমন খেতে। চাষি একটা শালগম দিল। ভালুক শালগমটা মুখে দিয়েই গর্জন করে উঠল, হ্যাঁ, তুমি দেখছি আমায় ঠকিয়েছ, গোড়াগুলো তোমার বেশি মিষ্টি। আমার বনে যদি আর কোনো দিন জ্বালানি কাঠ নিতে আসো, রক্ষে রাখবো না, হাড় গুড়িয়ে দেব। পরের বছর চাষি আবার ঠিক সেই জায়গাতেই চাষ করল। এবার শালগম নয়, রাই। রাই কাটার সময় হয়েছে। চাষি মাঠে গিয়ে দেখে ভালুক ঠিক হাজির। বলল, এবার বাপু আর আমায় ঠকাতে পারছো না, ভাগ দাও আমার। চাষি বলল, জো হুকুম, তুমি ভালুক দাদা, তাহলে গোড়াগুলোই নাও, আমি নেব কেবল ডগাটুকু। দুজনে মিলে ফসল তুলল ওরা। গোড়াগুলো সব চাষি দিয়ে দিল ভালুককে। নিজে গাড়ি ভরে রায় নিয়ে গেল বাড়িতে। ভালুক গোড়াগুলো চিবোয় আর চিবোয়, কিন্তু বাগে আর আনতে পারে না। চাষির উপর হাড়ে হাড়ে চটে গেল ভালুক। সেই থেকে ভালুক আর চাষির বনে না। শেষ হলো তৃতীয় গল্প। শুরু করি চতুর্থ গল্প। গল্পটির নাম শীতের বাসা। এক ছিল বুড়ো আর বুড়ি। তাদের একটা ষাঁড়, একটা ভেড়া, একটা হাঁস, একটা মোরগ আর একটা শুয়োর ছিল। বুড়ো একদিন বুড়িকে বলল, মোরগ পুষে কি আর লাভ হবে বউ, তার চেয়ে একটা পরবের দিন দেখে দিই জবাই করে। বুড়ি বলল, ভালো কথা, তাই করা যাক। মোরগ কিন্তু শুনতে পেয়েছিল, তাই রাত হতেই মোরগ পালিয়ে গেল বনে। পরদিন সকালে বুড়ো আতিপাতি করে সব খুঁজল, মোরগের চিহ্নও নেই। সন্ধ্যাবেলা বুড়ো বুড়িকে আবার বলল, দেখো বউ, মোরগ তো পেলুম না, শুয়োরটাই মারি। বুড়ি বলল, তা শুয়োরটাই মারো। শুয়োর শুনতে পেয়েছিল, রাত হতেই পালিয়ে গেল বনে। বুড়ো আঁতিপাতি করে সব খুঁজল, শুয়োরের চিহ্নও নেই। বলল, ভেড়াটাকেই কাটতে হবে দেখছি।
তাই কাটো। ভেড়া সব শুনে হাঁসকে বলল, চল আমরা দুজনে মিলে বনে পালাই, নয়তো তোকেও কাটবে আমাকেও কাটবে। ভেড়া আর হাঁস দুজনে চলে গেল বনে। বুড়ো উঠোনে এসে দেখে ভেড়াও নেই হাঁসও নেই। বুড়ো আতিপাতি করে সব খুঁজল, কোথাও পেল না। কি অদ্ভুত, সব কটা জন্তু পালিয়েছে, ষাঁড়টা কেবল বাকি। শেষ অবধি ওটাকেই কাটতে হবে। কি আর করা, তাই কাটো। শুনে ষাঁড়ও পালিয়ে গেল বনে। গ্রীষ্মকালে বনে থাকা তো বেশ সুবিধা, পলাতকরা বেশ আরামেই রইল। কিন্তু গ্রীষ্ম শেষ হয়ে শীত এলো। ষাঁড় গিয়ে ভেড়াকে বলল, কি বল ভায়া, শীতকাল তো এসে পড়ল, কাঠের একটা বাড়ি বানাতে হয়। ভেড়া জবাব দিল, আমার গায়েই তো পশমের কোটটা আছে, শীতে আমার কিছুই হবে না। শুয়োরের কাছে গেল ষাঁড়, চল শুয়োর একটা কাঠের বাড়ি বানিয়ে ফেলি। শুয়োর বলল, আরে ধ্যাৎ, পড়ুক না শীত, কত পড়তে পারে, আমি পরোয়া করি না। মাটি খুঁড়ে তলায় ঢুকবো, ব্যাস, বাড়ি ছাড়াই বেশ চলে যাবে। হাঁসের কাছে গেল ষাঁড়, হাঁস ও হাঁস, চল না একটা কাঠের বাড়ি বানাই। বাড়িতে আমার কাজ নেই, এক ডানা পেতে শোবো, আরেক ডানায় গা ঢাকবো, হাজার বরফেও ঠান্ডা লাগবে না। ষাঁড় গেল মোরগের কাছে, আয় একটা কাঠের বাড়ি বানাই। বাড়িতে কি হবে, ফার গাছের তলায় বসেই শীতটা বেশ কেটে যাবে। ষাঁড় দেখল গতিক খারাপ, নিজের পথ তার নিজেকেই দেখতে হয়। তোদের ইচ্ছে না থাকে তো বেশ, আমি নিজেই ঘর তুলব। ষাঁড় একাই কাঠ দিয়ে বাড়ি বানালো। চুল্লি জেলে আগুন পোহায় আরাম করে। সে বছর ভয়ানক শীত পড়ল, শীতে শরীর জমে যায়। ভেড়া খুটখুট করে ঘোরে, কিন্তু শরীর আর কিছুতেই গরম হয় না। শেষ পর্যন্ত গেল ষাঁড়ের কাছে, ব্যা ব্যা, দরজা খোল, ঘরে ঢুকি। না হে বাপু, সেটি হচ্ছে না। যখন তোকে সাহায্য করতে বলেছিলুম তখন বলেছিলি গায়ে পশমের কোটটা আছে, শীতকে পরোয়া করিস না। ঢুকতে দে বলছি, নয়তো ঢুঁ মেরে দরজা ভেঙে ফেলবো, তাহলে তুইও ঠান্ডায় জমে যাবি। ষাঁড় ভাবে আর ভাবে, ঢুকতেই দি, নইলে জমিয়ে মারবে। বলল, বেশ, ভেতরেই আয়। ভেড়াটা ঘরে ঢুকে চুল্লির সামনে একটা বেঞ্চিতে শুয়ে পড়ল। একটু পরে দৌড়তে দৌড়তে শুয়োর এসে হাজির, ঘোঁত 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 ঘোঁত। ও ষাঁড়, ঘরে গিয়ে একটু গরম হয়ে নি। না হে বাপু, সেটি হচ্ছে না। যখন তোকে ঘর তুলতে ডেকেছিলুম তখন বলেছিলি যতই শীত পড়ুক না মাটির খুঁড়ে তার তলায় ঢুকবি। ঢুকতে দে বলছি, নয়তো কোনগুলো সব খুঁড়ে খুঁড়ে বাড়িটি তোর ধূলিসাৎ করে ছাড়বো। ষাঁড় ভাবে আর ভাবে, বাড়িটা দেখছি ধূলিসাৎ করে দেবে। বলল, তা ভেতরেই আয়। শুয়োর দৌড়ে ঢুকে সোজা মাটির নিচের গুদাম ঘরে গিয়ে আরাম করে জাঁকিয়ে বসল। তারপর এলো হাঁস, প্যাক 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 প্যাক। ষাঁড়, ও ষাঁড়, ঘরে ঢুকে একটু গরম হয়ে নি। না হে বাপু, ঢুকতে দেব না। তোর দুটো ডানা, একটায় পেতে শো, আরেকটায় গা ঢাকা দে, বাড়ি ছাড়াই তোর বেশ চলে যাবে। ঢুকতে না দিলে কাঠের ফাঁকে ফাঁকে যে শ্যাওলা আছে সব টেনে ফেলে দেবো। ফুটো দিয়ে হু হু করে তখন শীত ঢুকবে। ষাঁড় ভেবে ভেবে শেষ পর্যন্ত হাঁসকেও ঢুকতে দিল। হাঁসটা ঘরে ঢুকে গিয়ে বসলো দাঁড়ে। একটু পরেই মোড়ো গেল ধেয়ে, কোকড়কো, ও ষাঁড়, দরজা খোল, ঢুকতে দে। না, খুলবো না, যা না ফার গাছের তলায় তোর কোঠরে। ঢুকতে দে বলছি, নয়তো চালের উপর চেপে ঠুকরে ঠুকরে গর্ত করে দেব, হু হু করে শীত ঢুকবে তখন। মোরগটাকেও ঢুকতে দিল ষাঁড়। মোরগটা উড়ে গিয়ে বসলো একটা কড়ি কাঠের উপর। রইল ওরা একসঙ্গে, পাঁচটিতে মিলে দিন কাটায়। নেকড়ে
আর ভালুকের কানে গেল সে কথা। বলে, চল আমরা গিয়ে সব কটাকে খেয়ে ফেলি, তারপর আমরাই থাকবো ওই ঘরটায়। এই বলে রওনা হলো। নেকড়ে ভালুককে বলল, তোর গায়ে জোর অনেক, তুই আগে ঢোক। না রে, আমি বড় ঢিলে ঢালা, তুই চটপটে, বরঞ্চ তুই আগে ঢোক। নেকড়ে ঢুকলো বাড়ির মধ্যে। ঢোকা মাত্রই ষাঁড়টা দুই শিংয়ের মধ্যে তাকে আটকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। ভেড়াটা দৌড়ে এসে ঢু মারে দমাস দমাস, আর মাটির নিচের গুদাম ঘর থেকে শুয়োরটা হাঁকে, ছুরিতে কুড়ুলে শান পড়ে, জ্যান্ত খাবো নেকড়ে রে। হাঁস এসে চিমটি লাগায় নেকড়ের গায়ে, আর মোড়কটা দাঁড়ে নেচে নেচে চেঁচায়, সে আবার কি, রাখ ইয়ার কি, এইখানে দে আমায়, ছুরিটাও হেথা দড়িটাও হেথা, ঝুলিয়ে করি জবাই। হাঁক ডাক শুনে ভালুক একেবারে চম্পট। নেকড়ে এদিকে ফোঁসে ওদিকে ফোঁসে, কোনো রকমে শিং ফসকে পালিয়ে বাঁচে। ভালুককে গিয়ে বলে, বাবা, যা বিপদে পড়েছিলাম, খুব জোর বেঁচে গেছি, পিটিয়ে প্রায় মেরেই ফেলেছিল। কালো কোট পরা একটা লোক আমায় মস্ত সাঁড়াশি দিয়ে ঠেসে ধরে দেওয়ালের সঙ্গে। তারপর ছাই রঙের কোট পরা বেঁটে একটা লোক এসে কুড়ুলের ভোঁতা দিক দিয়ে কি পিটুনি পিটলে। তারপর এলো সাদা কোট পরা আরও বেঁটে একটা লোক, এসেই সাঁড়াশি দিয়ে চিমটি কাটতে লেগে গেল। আর দলের সবচেয়ে ক্ষুদেটা টকটকে লাল জামা পরে কড়িকাঠের উপর চেঁচাতে লাগলো, সে আবার কি, রাখ ইয়ার কি, এইখানে দে আমায়, ছুরিও হেথা দড়িও হেথা, ঝুলিয়ে করি জবাই। আর তলকুটুরির থেকে কে যেন হাঁক দিল, ছুরিতে কুড়ুলে শান পড়ে, জ্যান্ত খাবো নেকড়ে রে। তারপর থেকে নেকড়ে আর ভালুক কাঠের বাড়ির ত্রিসীমানায় যায়নি। আর ষাঁড়, ভেড়া, শুয়োর, হাঁস আর মোরগ বাস করে বাড়িটায়, মনের আনন্দে দিন কাটায়। পঞ্চম গল্প বা শেষ গল্প, শেয়ানা চাষি। এক যে ছিল বুড়ি, তার দুই ছেলে। বড় ছেলে মারা গিয়েছিল, ছোট ছেলেও চলে গেল দূর দেশে। তারপর 3 দিনও হয়নি এক সৈনিক এসে হাজির হলো বুড়ির কাছে। বলল, আজ রাতটার মতো থাকতে দেবে ঠাকুমা? এসো বাছা, এসো। তা কোথা থেকে আসা হচ্ছে? আমি হলুম নিখোঁজ, আসছি ঠাকুমা সেই পরলোক থেকে। দেখো দিকি, চাঁদ আমার, কি আর বলি, আমার ছেলেটিও মারা গেছে, দেখা হয়নি তার সঙ্গে। দেখিনি আবার, আমি আর ও তো একই ঘরে ছিলুম। বলো কি? ছেলে তোমার পরলোকে সারস চড়ায় ঠাকুমা। আহারে বেচারা, খুবই কষ্টের কাজ বোধ হয়। কষ্ট আবার নয়, সারসগুলো যে কেবল কাঁটা ঝোপেই ঘুরে বেড়ায় ঠাকুমা। জামা কাপড়ে টানাটানি নেই তো, টানাটানি নেই আবার, একেবারে ছন্ন ছাড়া অবস্থা। শোনো বাছা, আমার কাছে 40 হাত কাপড় আর 10টি রুবেল আছে, তুমি নিয়ে যাও, ছেলেকে দিও। তা দেব ঠাকুমা। দিন যায়, বুড়ির ছোট ছেলে ফিরে এলো। কেমন আছো মা? তুই যখন বিদেশে ছিলি তখন পরলোক থেকে নিখোঁজ এসেছিল আমার কাছে, তোর দাদার কথা কত বলল, একই ঘরে ছিল ওরা। ওর হাত দিয়ে আমি 1 থান কাপড় আর 10টি রুবেল পাঠিয়েছি। ছেলে বলে, এই যখন ব্যাপার তখন আমি চললুম। সারা পৃথিবী ঘুরে তোমার চেয়েও বোকা যদি কোনো দিন পাই তবেই ফিরব, নয়তো আর ফিরব না। এই বলে পথে নামলো ছেলে। এলো সে জমিদারের গাঁয়ে, থামলো জমিদার বাড়ির সামনে। উঠোনে একটা শুয়োর তার কাচ্চা বাচ্চা নিয়ে চড়ছে। তাই দেখে চাষি হাঁটু গেড়ে শুয়োরের সামনে কুর্নিশ করতে লাগলো।
জমিদার গিন্নি ব্যাপারটা জানলা দিয়ে দেখতে পেয়ে দাসীকে ডেকে বলল, যা তো জিজ্ঞাসা করে আয়, চাষি কেন কুর্নিশ করছে। দাসী গিয়ে জিজ্ঞেস করলো, ও চাষি, তুমি হাঁটু গেড়ে বসেছো কেন, আর শুয়োরকে কেন কুর্নিশ করছো? মনিব গিন্নিকে গিয়ে বল, মা, তোমাদের এই শুয়োরটি হলেন আমার শালি, কাল আমার ছেলের বিয়ে, নেমন্তন্ন করতে এসেছি। শুয়োরটি হবেন বরকর্ত্রী, বাচ্চাগুলো বরযাত্রী। গিন্নিমা যেন অনুমতি দেন। জমিদার গিন্নি শুনে বলল, আচ্ছা বোকা তো, শুয়োর আর তার ছেলেপুলোকে কিনা নেমন্তন্ন করছে বিয়েতে, ভালোই হবে, সবাই হাসাহাসি করবে। এক কাজ কর, শুয়োরটাকে আমার লোম দেওয়া কোটটা পরিয়ে দে, আর দুটো ঘোড়া জুততে বলে দে গাড়িতে, জাঁকিয়ে বিয়ের আসরে যেতে হবে তো। দুটো ঘোড়াকে লাগাম পরিয়ে গাড়িতে জোতা হলো। কাচ্চা বাচ্চা সমেত শুয়োর নিয়ে গাড়িতে বয়ে দেওয়া হলো চাষিকে। অমনি চাষিও উঠে বসে ঘরমুখো গাড়ি হাঁকালো। জমিদার মশাই শিকারে গিয়েছিলেন, বাড়ি ফিরে দেখে গিন্নি একেবারে হেসে আটখানা। ওগো, শোনো শোনো, সে এক মজার ব্যাপার, তুমি দেখতে পেলে না। এক চাষি এসে আমাদের শুয়োরটার সামনে হাঁটু গেড়ে বসে কুর্নিশ করছিল, বলে কিনা তোমাদের শুয়োরটি আমার শালি, তাই আমি এসেছি ওকে ছেলের বিয়েতে নেমন্তন্ন করতে। শুয়োর নাকি হবে বরকর্ত্রী, আর বাচ্চারা হবে বরযাত্রী। জমিদার বলল, হ্যাঁ বুঝেছি, শুয়োরটা দিয়ে দিয়েছ তো? হ্যাঁ গো, যেতে দিলাম শুয়োরটাকে, আমার লোম দেওয়া কোটটা পরিয়ে গাড়িতে দুটো ঘোড়া জুতে পাঠিয়েছি। তা কোথায় থাকে চাষিটা? তা তো জানি না। দেখা যাচ্ছে তুমিই আস্ত বোকা, চাষিটা নয়। বউ বোকা বনেছে দেখে জমিদারবাবু ভীষণ রেগে গেলেন। তক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে এক লাফে ঘোড়ায় চেপে চাষির পেছনে ধাওয়া করল। চাষির কানে এলো পিছন পিছন কে যেন আসছে। অমনি গাড়িটা ঘুরিয়ে ঘন বনের মধ্যে নিয়ে গিয়ে রেখে এলো। তারপর টুপিটা খুলে মাটিতে পেতে নিজে বসে রইল তার পাশে। ওহে দাড়িওয়ালা, এক চাষিকে এ পথ দিয়ে যেতে দেখেছ, সঙ্গে তার জোড়া ঘোড়ায় টানা গাড়ি, আর তাতে শুয়োর আর তার ছানাপোনা বসে? জমিদার মশাই চিৎকার করে জিজ্ঞেস করলো চাষিকে, দেখিনি আবার, সে তো অনেকক্ষণ পেরিয়ে গেছে। কোন দিকে গেছে বলতে পারো? ধরতে চাই একবার লোকটাকে, ধরা কঠিন, নানা মোড়, নানা বাঁক, পথ হারিয়ে ফেলবে গো। এদিককার পথঘাট বোধহয় তেমন চেনা নেই না? দেখো হে ভায়া, তুমিই না হয় আমার হয়ে চাষিটাকে ধরে এনে দাও। না বাপু, তা হয় না, আমার টুপির নিচে একটা বাজ পাখি আছে যে, আমি না হয় বাজ পাখিটাকে দেখব। না গো, ছেড়ে দিয়ে বসবে, দামি পাখি, মনিবামায় খেয়ে ফেলবে। দাম কত পাখিটার? তা 100 রুবেল হবে। বেশ, উড়ে গেলে দাম দিয়ে দেব। না বাবু, এখন তো বলছো, পরে কি হবে কে জানে, বিশ্বাস হচ্ছে না। বেশ, এই নাও 300 রুবেল। এবার তো আর ভয় নেই। টাকাটি নিয়ে বাবুর ঘোড়ায় চেপে বনের ভিতর ঢুকে গেল চাষি, আর জমিদার বসে বসে চাষির শূন্য টুপিটা পাহারা দিতে লাগলো। জমিদার বসে আছে তো আছেই। অনেকক্ষণ কেটে গেল, সূর্য প্রায় অস্ত যায়, কিন্তু চাষির আর দেখা নেই। দেখি তো একবার টুপিটা তুলে সত্যিই পাখি আছে কিনা। যদি থাকে তবে লোকটা ফিরে আসবে, আর যদি নাই থাকে অপেক্ষা করা বৃথা। এই ভেবে জমিদার মশাই টুপি তুলে দেখে, ভোঁ ভোঁ, কোথায় বাজ পাখি? কিছু নেই। হতভাগা, তাহলে এই চাষিটাই নিশ্চয়ই আমার গিন্নিকেও বোকা বানিয়েছে। রেগে মেগে থু থু করতে করতে জমিদার মশাই পায়ে হেঁটেই বাড়ি মুখ রওনা দিল। চাষি এদিকে বহু আগেই নিজের বাড়ি পৌঁছে গিয়েছিল। মাকে ডেকে বলল, শোনো মা, তোমার কাছেই ফিরে এলাম।
দুনিয়ায় তোমার চেয়েও বোকা আছে। দেখো, এমনি এমনি মুফতে পেয়ে গেলাম 3টে ঘোড়া, একটা গাড়ি আর 300 রুবেল আর ছানাপোনা শুদ্ধ একটা শুয়োর। গল্প পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। শুনছিলেন রুশ দেশের উপকথা, অনুবাদ করেছেন সুপ্রিয়া ঘোষ। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত আমাকে অনেকটা উৎসাহিত করে। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।